আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। এটা কোনো বিস্তারিত আলোচনা হবে না, শুধুমাত্র আমি সেকশনগুলোকে ভেঙে ভেঙে সাম আপ করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে আমাদের বেসিক কিছু কনসেপ্ট আমাদের আগে থেকে জানতে হবে। সেটা হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে স্পেসিফিক শব্দটা দিয়ে কী বোঝানো হচ্ছে। স্পেসিফিক রিলিফ মিন্স কি? তাহলে স্পেসিফিক রিলিফস হচ্ছে আপনার আইনগত অধিকার, যেটা কোর্ট আপনাকে দিবে। কোর্ট আপনাকে দিতে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট, যেটা হচ্ছে কোর্টের একটা কি ডিসক্রিশন অফ দ্য কোর্ট, বাধ্য নয়, কোর্ট দিতে বাধ্য নয়। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে এটা একটি সাবস্টেন্টিভ ল। এটি 1877 সালের 1 নং আইন। 1877 সালের 1 মে এটি কার্যকর করা হয়। এটির মূল ধারা হচ্ছে 57টি এবং এটি দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 আদলে বা অনুকরণে ডক্টর হোয়াইটলি স্টোকস 1877 সালে সুনির্দিষ্ট আইনের খসড়াটি প্রণয়ন করেন। এটার সর্বশেষ যে সংশোধনীটা হয়েছিল সেটা হচ্ছে 2004 সালে এবং সেটি কার্যকর হয়েছিল 1/7/2005 সালে। তাহলে এই যে আমরা বেসিক জিনিসগুলো জেনে নিলাম। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে আপনার 8 ধরনের প্রতিকার দেওয়া হয়, এটাও আপনার বেসিকের মধ্যেই পড়ে। তাহলে সেই 8 ধরনের জিনিসগুলো আমরা একটু দেখে নিব। সেগুলো হলো স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা বলা আছে 8 থেকে 11-তে। চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, এটা বলা আছে 12 থেকে 30-এ। এবং দলিল সংশোধন রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বলা আছে 31 থেকে 34-এ। চুক্তি বাতিল রেসিশন অফ কন্ট্রাক্টসের কথা বলা আছে 35 থেকে 38-এ। দলিল বাতিল ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টস এর কথা বলা আছে 39 থেকে 41-এ। ঘোষণামূলক প্রতিকার ডিক্লারেশন অফ রিলিফ বলা আছে 42 থেকে 43-এ। আপনার রিসিভার নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভারের কথা বলা আছে 44-এ, সেকশন 44-এ। তারপর হচ্ছে আপনার নিষেধাজ্ঞা ইনজাংশন জেনারেলি, নিষেধাজ্ঞার কথা বা প্রতিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফের কথা বলা আছে কত, 52 থেকে 57-তে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। তাহলে আমরা প্রথমে দেখব সেকশন 1, শর্ট টাইটেল, দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। তার মানে এটাকে আমরা যে এসআর অ্যাক্ট বলি, এগুলো হচ্ছে আমরা শুধুমাত্র আইনের ছাত্রটা জানার সুবাদে বলি। এটা কিন্তু আপনি এসআর বলতে হবে না, এটাকে আপনাকে বলতে হবে কি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, যেটা আমরা জেনারেল ক্লজেস অ্যাক্টের মাধ্যমে বুঝতে পারি। লোকাল এক্সটেন্ড, এটার প্রচার কোথায় হবে, সেটা হচ্ছে হোল অফ বাংলাদেশ, ইট এক্সটেন্ড টু দ্য হোল অফ বাংলাদেশ, এটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে কী হবে, কার্যকর হবে। কমেন্সমেন্ট, এটা কখন থেকে কমেন্সমেন্ট হয়েছিল, 1st ডে অফ মে 1877, মেয়ের 1ম তারিখ 1877 সালে। তাহলে এরপর আমরা দেখব সেকশন 2টা রিপিল হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে আগে থেকে বলে রাখতেছি যে সেকশনগুলো আমি স্কিপ করে যাব সেগুলো আমাদের তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপরেও আপনারা যদি পারফেক্ট প্রিপারেশনের জন্য চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বাদবাকি যে সেকশনগুলো স্কিপ করে যাব সেগুলো একদিন চোখ বুলিয়ে গেলে হবে। তাহলে সেকশন 3-তে বলা হচ্ছে কি ইন্টারপ্রিটেশন ক্লজ, ঠিক আছে। সেকশন 3-তে 3টা ডেফিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি অব্লিগেশন। অব্লিগেশন জিনিসটা কি, ইনক্লুডস এভরি ডিউটি এনফোর্সেবল বাই ল, ল দ্বারা যেটা এনফোর্স করা হবে সেটা হচ্ছে অব্লিগেশন। আর ট্রাস্ট, ট্রাস্ট ইনক্লুডস এভরি স্পিসিস অফ এক্সপ্রেস ইমপ্লয়েড অর কনস্ট্রাকটিভ ফিডুশিয়ারি রিলেশনশিপ। ফিডুশিয়ারি রিলেশনশিপ যেগুলো থাকবে সেটা হচ্ছে কি এক্সপ্রেস, ইমপ্লয়েড এবং কনস্ট্রাকটিভ, এই 3 ধরনের ফিডুশিয়ারি রিলেশনশিপগুলো ইনক্লুড করার মাধ্যমে কী হবে, ট্রাস্ট গঠন করা হবে। তারপর হচ্ছে ট্রাস্টি, ট্রাস্টি কি, ট্রাস্টে হচ্ছে ইনক্লুডস এভরি পার্সন, প্রত্যেক ব্যক্তি, কারা কারা, হোল্ডিং এক্সপ্রেসলি অর ইমপ্লয়েড অর কনস্ট্রাকটিভলি এ ফিডুশিয়ারি ক্যারেক্টার, যারা ফিডুশিয়ারি ক্যারেক্টার চরিত্র নিয়ে হোল্ডিং এক্সপ্রেসলি অর ইমপ্লয়েড করবে ইমপ্লিকেশন অর কনস্ট্রাকটিভলি, তারাই হচ্ছে কি ট্রাস্টি। তাহলে ট্রাস্ট, ট্রাস্টি এই দুইটা দেখলাম। তারপর আমরা চলে যাব সেকশন 4-এ। সেকশন 4-এ কী বলা হচ্ছে, সেভিংস। সেকশন 4-এ আপনাকে বলা হচ্ছে সেভিংস। তাহলে কোন কোন জিনিসগুলো এই আইনের আন্ডারে আসবে না, তাহলে সেগুলোই এখানে সেভিংস করা, যেগুলো সংরক্ষণ করা হয়েছে। প্রত্যেকটা আইনের মধ্যেই কিন্তু সেভিংস থাকে, কিছু কিছু আইনের মধ্যে শেষে থাকে, কিছু কিছু আইনের মধ্যে আপনার সামনে থাকে। তাহলে এখানে হচ্ছে সেকশন 4 হচ্ছে সেভিংস। সেকশন 4-এ বলা হচ্ছে কি নট এ কন্ট্রাক্ট, যেটা কি নয়, কন্ট্রাক্ট নয়, টু গিভ এনি রাইট টু রিলিভ ইন রেসপেক্ট অফ এনি এগ্রিমেন্ট হুইচ ইজ নট এ কন্ট্রাক্ট। আপনারা বিয়ার একটা আছে, বিয়ার একটার মধ্যে দাগায় নেবেন, সেটা হচ্ছে যেটা কি নয়, কন্ট্রাক্ট নয়। টু ডিপ্রাইভ এনি পার্সন অফ এনি রাইট টু রিলিভ, যেটা কোনো একজন ব্যক্তিকে কী করে, প্রতিকার হতে বঞ্চিত করে, তাহলে সেক্ষেত্রে সেটা কী দিবে না, আপনার এই আইন তাকে ওই ক্ষেত্রে প্রতিকার দিবে না। তারপর হচ্ছে কি ডকুমেন্টস অর টু ইফেক্ট দ্য অপারেশন অফ দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অন ডকুমেন্টস। তার মানে হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের
কোনো বাধা করে রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত হয় এ ধরনের কোনো কিছু এই আইন কী দিবে না, রিলিফ দিবে না। তারপর হচ্ছে সেকশন 5 খুবই ইম্পর্টেন্ট। এই আইনের মধ্যে যদি গুরুত্বপূর্ণ অনেকগুলো সেকশন থাকে সেই ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে একদম ফার্স্ট যে সেকশনটা সেটা হচ্ছে সেকশন 5, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, কীভাবে আপনার স্পেসিফিক রিলিফটা দিবে, ঠিক আছে। বাই টেকিং পজিশন টেক করে যাকে অর্পণ করবে তাকে দেওয়ার মাধ্যমে, ডেলিভারি টু দ্য ক্লাইমেট, যে দাবি করতেছে তাকে, ঠিক আছে। এটা বলা আছে 8 থেকে 11-তে। তারপর হচ্ছে বাই অর্ডারিং এ পার্টি, একটা পার্টিকে অর্ডার করবে টু দ্য ভেরি অ্যাক্ট হুইচ হি ইজ আন্ডার অ্যান অব্লিগেশন টু ডু, যেটা তাকে বাধ্য করে করার জন্য এমন কোনো অর্ডার করবে, এটার মাধ্যমে আপনার স্পেসিফিক রিলিফ দেওয়া যাবে। তারপর হচ্ছে বাই প্রিভেন্টিং, কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা না করার জন্য কোনো একটি কিছু কোড প্রিভেন্ট করে, যেমন ইনজাংশন এই ধরনের কোনো কিছু প্রিভেন্ট দিয়ে তাকে কী করবে, কোনো পার্টিকে ফ্রম ডুইং দ্যাট হুইচ হি ইজ আন্ডার অ্যান অব্লিগেশন নট টু ডু, যেটা তার বাধ্যবাধকতা আছে যে না করার ক্ষেত্রে তার বাধ্যবাধকতা আছে, এক্ষেত্রে তাকে কোর্ট প্রিভেন্টিং করে ওই কাজটা না করার জন্য অর্ডার দিতে পারে। তারপর হচ্ছে বাই ডিটারমাইনিং অ্যান্ড ডিক্লারিং দ্য রাইটস, কী করবে, কোনো ব্যক্তির অধিকার ডিটারমাইন করবে, নির্ণয় করে তাকে ওইটা ফেরত দিবে। অ্যান্ড অ্যাওয়ার্ড অ্যান্ড কম্পেনসেশন, ইট মে হইতে পারে এটা তাকে কম্পেনসেশন দিয়েও ও তার ক্ষতিপূরণটা পুষিয়ে দিতে পারে, অথবা অ্যাওয়ার্ড, ঠিক আছে, অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন। তারপর হচ্ছে বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার নিয়োগ করার ক্ষেত্রেও রিসিভার নিয়োগের মাধ্যমে কী করতে পারে, প্রতিকারটা দিতে পারে। সাপোজ মনে করেন কোনো একটা প্রপার্টি নিয়ে কী চলতেছে, ডিসপিউট চলতেছে, তাহলে সেক্ষেত্রে ওই ডিসপিউট চলাকালীন সময় পর্যন্ত ওই প্রপার্টি থেকে যে মুনাফাটা আর্ন হবে সেই মুনাফাটা নেওয়ার জন্য কোর্ট চাইলে ওখানে কোনো রিসিভার নিয়োগ করতে পারে। তারপর হচ্ছে সেকশন 6 হচ্ছে কি প্রিভেন্টিভ রিলিফ কীভাবে দেওয়া যাবে, যেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ গ্রান্টেড আন্ডার ক্লজ সি অফ সেকশন 5 ইজ কল্ড প্রিভেন্টিভ রিলিফ। তার মানে হচ্ছে সেকশন সি এর মধ্যে এখানে যে বাই প্রিভেন্টিং এ পার্টি ফ্রম ডুইং দ্যাট হুইচ ইজ আন্ডার অব্লিগেশন নট টু ডু, যেটা না করার ব্যাপারে তার কী আছে, প্রিভেন্টিং আছে, প্রতিবন্ধকতা আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কোর্ট না করার জন্য কী করবে, প্রিভেন্ট দিবে, সেটা হচ্ছে কি প্রিভেন্টিভ রিলিফ। তারপর 7-এ কী বলা হচ্ছে, সেকশন 7 হচ্ছে রিলিফ নট গ্রান্ট টু এনফোর্স প্যানাল ল, এমন কোনো রিলিফ দেবে না যেটা কি প্যানাল ল এর ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এই ধরনের কোনো কিছু দিবে না। সেটা হচ্ছে কি এনফোর্সিং এ প্যানাল ল, প্যানাল কোনো দণ্ডমূলক কোনো কিছু কি দিবে না, প্রতিকার দিবে না, সেটা হচ্ছে সেটাই সেকশন 7-এ বলা হচ্ছে। তারপর হচ্ছে সেকশন 8 এবং 9 খুবই গুরুত্বপূর্ণ, একদম ক্রুশিয়াল পার্ট অফ দিস ল এর ক্ষেত্রে যদি বলি তাহলে সেকশন 8 এবং 9। তাহলে 8-এ বলা হচ্ছে কি রিকভারি অফ স্পেসিফিক ইমোল প্রপার্টি, ঠিক আছে, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। এ পার্সন এন্টাইটেল টু দ্য পজেশন অফ ইমোল প্রপার্টি কী করবে, পজেশন করবে, টেক ব্যাক করবে, এনি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রিসক্রাইব বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর আন্ডারে এটা কী করবে, সুনির্দিষ্ট প্রতিকার স্থাবর সম্পত্তিতে কী করবে, পুনরুদ্ধার করবে। তাহলে এটা আমরা আরও একটু ভালো করে দেখবো, সেটা যখন 9-এর সাথে আমরা কম্পেয়ার করবো তখন। তারপরে এখানে একটু করে খেয়াল করি, সেটা হচ্ছে এই মোকদ্দমার কোর্ট ফি হবে 2% হারে, 8 দ্বারা মোকদ্দমা কোর্ট ফি হবে 2% হারে, সর্বোচ্চ হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। 9 দ্বারা অ্যাডবুলার নামে কোর্ট ফি এর অর্ধেক কোর্ট ফি জমা দিতে হবে, এটা হচ্ছে 9 দ্বারার কথা, আমরা তারপরে 8 দ্বারা বলে ফেলতেছি। তারপর বলতেছে কি 12 বছরের মধ্যে আপনাকে 8 দ্বারা যদি মামলা করেন তাহলে 12 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, 8 দ্বারার মধ্যে 8 এবং 9-এর মধ্যে বেসিক একটা ডিফারেন্স, সেটা হচ্ছে 8-এর ক্ষেত্রে আপনাকে টাইটেল এবং পজিশনটা মাস্ট বি প্রুভ করতে হবে হোয়েন ইউ ক্লাইম ইন দি কোর্ট। আপনি যখন কোর্টের মধ্যে আপনার সুটটা প্লেনটা যখন আপনি সাবমিট করবেন আপনাকে মাস্ট বি টাইটেল এবং পজিশনটা 8 দ্বারার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে, কিন্তু আপনি যখন 9 দ্বারার আন্ডারে প্রমাণ করবে তখন আপনাকে শুধুমাত্র আপনাকে সেক্ষেত্রে পজিশনটা প্রমাণ করলে হবে। তাহলে এখানে বলতেছি কি সুট বাই পার্সন ডিসপোজ অফ ইমোল প্রপার্টি, যদি আপনাকে ইমোল প্রপার্টি থেকে কী করে ডিসপোজেস করে দেওয়া হয় তাহলে আপনাকে সেক্ষেত্রে মাঝে মধ্যে মামলা করতে হবে এবং সেটা 9 দ্বারা আন্ডারে করতে হবে। এখানে শুধুমাত্র আপনার পজিশনে ছিলেন যে সেটা শুধুমাত্র সেটা আপনি কোর্টে প্রমাণ করলে হবে, বাকি কোনো কিছু করতে হবে না। তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে কি নট ইন দিস সেকশন বার এনি পারসন ফ্রম সুইং টু এস্টাবলিশ হিজ টাইটেল টু সাচ প্রপার্টি অ্যান্ড টু রিকভার পজিশন দেয়ার অফ। এটা কোনো কিছুকে আপনার কী করবেন না, বার করবেন এনি পারসন টু সুইং এস্টাবলিশ হিজ টাইটেল, তার টাইটেলকে এস্টাবলিশ করার জন্য বার করবেন না, তার দ্যাট মিনস আপনাকে এখানে টাইটেল প্রমাণ করার জন্য টাইটেল প্রমাণ করার দরকার নেই। নো সুট আন্ডার দিস সেকশন শ্যাল বি ব্রট এগেইনস্ট দ্য গভর্নমেন্টের রেখেছে আপনি মামলা করতে পারবেন না। নো অ্যাপিল শ্যাল লাই, অ্যাপিল করা যাবে না, কিন্তু আপনি এখানে কী করতে পারেন, আপনি এখানে রিভিউ করতে পারবেন, ঠিক আছে। ফ্রম এনি অর্ডার অর ডিগ্রি পাসড ইন এনি সুট ইনস্টিটিউট আন্ডার দিস সেকশন অর শ্যাল বি রিভিউ, সে কী করতে রিভিউ করতে পারবেন অফ এনি সুট এনি সাচ অর্ডার অর ডিগ্রি বি অ্যালাউড, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা কম্পেয়ার করবো তখন আমরা বুঝতে পারবো।
তাহলে এখানে একটু কম্পেয়ার করে দেখি সেটা এখানে বলতেছে কি সেকশন 8 এর মধ্যে আপনাকে টাইটেল প্রমাণ করতে হবে, আর আপনার 9 এর মধ্যে টাইটেল প্রমাণ করার দরকার নাই। সেকশন 8 এর মধ্যে আপনাকে 140 আর্টিকেল 142 বলতেছে লিমিটেশন অ্যাক্টের 142-এর আন্ডার আপনাকে কী করতে হবে, মামলাটা করতে হবে। তারপর হচ্ছে কি এতদিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে, সেটা 12 বছরের মধ্যে মামলা করতে হবে, সেটা বলা আছে কোথায়, সেকশন 8-এর ক্ষেত্রে 12 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা বলা আছে লিমিটেশন অ্যাক্টের 142 অনুচ্ছেদে। তারপর সেকশন 9-এর মধ্যে 6 মাসের মধ্যে যে মামলা করতে হবে সেটা বলা আছে আপনার কোথায়, লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 3-তে। তারপর হচ্ছে অ্যাপিল লাইস কোথায়, সেকশন 8-এর মধ্যে আপনার এপিল করতে পারবেন, কিন্তু আপনি সেকশন 9-এর ক্ষেত্রে আপনি রিভিশন করতে পারবেন, অ্যাপিল করতে পারবেন না। তারপর হচ্ছে কি আন্ডার 9 নো স্যুট এগেনস্ট দ্য গভর্নমেন্ট, আপনি সেকশন 9-এর আন্ডারে গভর্নমেন্টের এগেনস্টে মামলা করতে পারবেন না, কিন্তু সেকশন 8-এর ক্ষেত্রে আপনি গভর্নমেন্টের এগেনস্টে মামলা করতে পারবেন। ইন দ্য ম্যানার অফ সেকশন 8 ইজ প্রিসক্রাইব কোড বাই, আপনার যখন সেকশন 8-এর ক্ষেত্রে মামলা করবেন তখন সেটা আপনাকে কোড অফ সিভিল প্রসিডিউরের ম্যানার অনুযায়ী আপনাকে মামলাটা করতে হবে। এবং সেকশন 9-এর মধ্যে যখন আপনি মামলা করবেন তখন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারেই আপনি মামলাটা করতে হবে। তাহলে এই গেল আমাদের সেকশন 8 এবং 9। তারপরে আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাব আমরা সেকশন 12-এ। সেকশন 12-এ কী বলা হচ্ছে, সেকশন 12-এ বলা হচ্ছে কি কেজেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স এনফোর্সেবল, কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্সটা এনফোর্স করা যাবে। তাহলে এখানে আমরা 4টি বিষয় দেখব, 4টি বিষয়ের ক্ষেত্রে কোড স্পেসিফিক পারফরমেন্সটা এনফোর্স করবে। সেটা হচ্ছে কি হোললি অর পার্টলি অফ এ ট্রাস্ট, যদি কোনো চুক্তি কোনো অংশ হোললি অর পার্টলি কী হয় ট্রাস্টে কোনো অন্তর্ভুক্ত হয়। তারপর হচ্ছে নো স্ট্যান্ডার্ড ড্যামেজেস ইজ কাজড বাই দ্য নন পারফরমেন্স অফ দ্য অ্যাক্ট এগ্রিড টু বি ডান। ঠিক আছে, তাহলে এখানে যদি কি না থাকে, কোনো স্ট্যান্ডার্ড না থাকে, কোনো স্ট্যান্ডার্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে মামলা করতে পারবেন। তারপর হচ্ছে হোয়েন দ্য অ্যাক্ট এগ্রিড টু বি ডান ইজ ইন দ্য পিকুইনারি কম্পেনসেশন, তারপরে নট অ্যাফোর্ড অ্যাডিকুয়েট রিলিফ, এমন কোনো চুক্তি যেখানে আপনি বঙ্গ হওয়ার ফলে আপনি কী করতে পারতেছেন না, নট অ্যাডিকুয়েট রিলিফ, এমন কোনো মানে ওটার আপনার অ্যাডিকুয়েট রিলিফের পর্যাপ্ত প্রতিকারের মাধ্যমে আপনি ওটা প্রতিকার দিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে কোর্ট এটা এনফোর্স করতে পারবে। তারপর হচ্ছে কি পিকুইনারি কম্পেনসেশন ক্যান নট বি গড নট নন পারফরমেন্স, নন পারফরমেন্সের কারণে পিকুইনারি কম্পেনসেশন যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই আন্ডারে মামলা করতে পারবেন। তাহলে এখানে এক্সপ্লানেশনটা একটু দেখব, সেটা হচ্ছে কি 1 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে দ্য লিমিটেশন অ্যাক্টের 113-এর অনুচ্ছেদ অনুযায়ী। এক্সপ্লানেশনে বলা হচ্ছে কি আনলেস এন্ড আনটিল দ্য কন্ট্রারি ইজ প্রুভ দ্য কোর্ট শ্যাল প্রিজিউম দ্যাট দ্য ব্রিচ অফ এ কন্ট্রাক্ট টু ট্রান্সফার ইমুভেবল প্রপার্টি ক্যান নট বি অ্যাডিকুয়েটলি রিলিভ, যদি কি না হয় অ্যাডিকুয়েটলি রিলিফ পেতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্রতিকারটা পাইতে পারেন বাই কম্পেনসেশন ইন মানি, টাকা দিয়ে আপনাকে ওটা পোষানো যাচ্ছে না। অ্যান্ড দ্যাট দ্য ব্রিচ অফ এ কন্ট্রাক্ট টু ট্রান্সফার মুভেবল প্রপার্টি ক্যান বি থ্রাস রিলিফ, তাহলে আপনাকে সেক্ষেত্রে সে কোর্ট কী করতে পারবে, মামলা দিতে পারবে। তাহলে এই জেনারেল প্রিন্সিপালগুলো আমরা দেখিনি। তাহলে এখানে হচ্ছে অ্যাডিকুয়েট রিলিফ, ঠিক আছে, নট বি গ্রান্টেড, অ্যাডিকুয়েট রিলিফ যদি আপনাকে যদি দিতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই গ্রাউন্ডে মামলা করতে পারেন। নট বি গ্রান্টেড যদি কি না হয়, গ্রান্ট না করা হয় ইনকনভিনিয়েন্ট টু আন্ডারটেক। তারপর হচ্ছে ডিসক্রিপশন অফ কোড, এটা কোডের ডিসক্রিপশন দিতেও পারে নাও দিতে পারে, সাফার্স ফ্রম ল্যাক অফ মিউচুয়ালিটি, এগুলো হচ্ছে জেনারেল প্রিন্সিপাল। তারপর আমরা চলে যাব এটা আপনি বাংলার মধ্যে যদি লিখেন তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কি জিমা আস, তাহলে জিমা আস মানে হচ্ছে জি একটি জিমার অন্তর্ভুক্ত হয়, মা হচ্ছে মানদণ্ডের অস্তিত্ব যদি না থাকে, দিয়ে হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না, আর যদি দন্ত স দিয়ে হচ্ছে কি সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, তাহলে সেটা হচ্ছে কি জিমা আস, এই দিয়ে আপনি 12 ধারাটা মনে রাখতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে সেকশন 13 বলা হচ্ছে কি, সেকশন 13 বলা হচ্ছে কন্ট্রাক্ট অফ হুইচ দ্য সাবজেক্ট হ্যাজ পার্সিয়ালি চেঞ্জ টু এক্সিস্ট, এমন কোনো কন্ট্রাক্ট যেটা কি যেটার আপনার পার্শিয়ালি চুক্তির আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, বাকিটা পারফর্ম করা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা কোর্ট চাইলে কী করতে পারে, সেটা আপনাকে পারফর্ম করার জন্য আদেশ দিতে পারে। এটা হচ্ছে কি কন্ট্রাক্ট অ্যাক্ট 56-এর বিপরীত। এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 56-এ কী আছে, ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশনের বিপরীত সেকশন হচ্ছে এটা কি সেকশন 3। ঠিক আছে, এখানে কিছু আছে আপনার ইলাস্ট্রেশন আছে, এগুলো দেখে নিতে পারেন। ডেস্ট্রয় বাই দ্য সাইক্লোনের মাধ্যমে ডেস্ট্রয় হয়ে গেছে। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বাই কম্পেয়ার্ড টু পে পার্সেস মানি। ঠিক আছে, তারপর হচ্ছে সেকশন 14 হচ্ছে কি স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট হয়ার পার্ট আনপারফর্ম ইজ এ স্মল, যেখানে ছোটো, যেখানে যে আনপারফর্ম যে কার্য সম্পাদন করা হয়নি এমন চুক্তিটির অংশটি হচ্ছে ছোটো, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে 100 বিঘা একটি জমি একজনকে বিক্রি করছে, সেখানে দেখা যাচ্ছে যে যখন এনফোর্স করতে গেছে, যখন সেটা এক্সিকিউট করতে গেছে সেখানে দেখা যাচ্ছে কি
তার 90 বিঘা হচ্ছে তার, আর 2 বিঘা হচ্ছে বাইরের কোনো আরেকজনের, তাহলে সেক্ষেত্রে কোর্ট চাইলে ওই যে 98 বিঘা তার নিজের আছে সেগুলো পারফর্ম করার জন্য, সেগুলো বিক্রি করার জন্য, সেগুলো কন্ট্যাক্ট করার জন্য কোর্ট চাইলে কি দিতে পারে, অর্ডার দিতে পারে। তাহলে সেক্ষেত্রে তারপর হচ্ছে পারচেজ অফ আ হাউস ফার্নিচার শুড বি টেকেন। তারপরে এখানে কি বলতেছে, একটা হাউসের মধ্যে আপনি কি ছিল, একটা হাউস আপনি ক্রয় করছেন, সেখানে কিছু ফার্নিচার ছিল, ওগুলো সহ ক্রয় করছেন, এখন দেখা যাচ্ছে ওই ফার্নিচারগুলো আপনার আর নেই, তাহলে সেক্ষেত্রে ওই কোর্ট চাইলে শুধুমাত্র হাউসটা আপনার ক্রয় করার জন্য আদেশ দিতে পারে। তারপর হচ্ছে সেকশন 15 বলা হচ্ছে কি স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট হায়ার আনপারফর্ম ইজ লার্জ, যেখানে স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট করার জন্য যেখানে আনপারফর্ম অংশটা হচ্ছে কি অনেক বড়, দ্য পিস অফ ল্যান্ড, ঠিক আছে। মনে করেন আপনি 100 বিঘা ক্রয় করার জন্য চুক্তি করছেন, এখানে 50 বিঘা হচ্ছে যার সাথে ক্রয় করছেন তার, আর 50 বিঘা তার নামে নয়, তাহলে সেক্ষেত্রে ওই 50 বিঘা ক্রয় করার জন্য কোর্ট আদেশ দিতে পারে, ঠিক আছে। তারপর এখানে হাউস অ্যান্ড আ গার্ডেন, এখানে আপনি একটা হাউস কিনছেন, ওই হাউসটা আপনার গার্ডেন রিলেটেড, আপনি গার্ডেনের জন্য হাউসটা কিনছেন, এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তো ওই গার্ডেনটা কোনো কারণে কোনো কিছু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে হাউসটা কেনার জন্য বাকি চুক্তিটা পারফর্ম করতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে একটা বেসিক ডিফারেন্স আছে, আপনারা এটা চাইলে নোট ডাউন করতে পারেন, আমি এটা বিস্তারিত আলোচনা করতেছি না। তারপরে চলে যাব আমরা সেকশন 16 বলা হচ্ছে কি সেকশন 16 স্পেসিফিক পারফরমেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ কন্ট্রাক্ট। যদি কোনো চুক্তি স্বতন্ত্র হয় তার মানে হচ্ছে আপনি দুইটি চুক্তি করছেন, দুইটি চুক্তি একটা আলাদা আর একটা আলাদা, ভিন্ন দুইটা চুক্তি করছেন, তাহলে চুক্তি দুইটি ভিন্ন হওয়ার কারণে কোর্ট চাইলে একটি যদি পারফর্ম না করেন আরেকটি পারফর্ম করার জন্য আদেশ দিতে পারে। দুটোটা যে একটা পারফর্ম না করলে যে আরেকটা পারফর্ম হবে না এমনটা নয়। আমরা এরপরে একেবারে লাফিয়ে চলে যাব আমরা সেকশন 21-এ। এখানে বাকি যে সেকশনগুলো বাদ দিয়েছি সেগুলো কিন্তু আপনার তেমন ইম্পর্টেন্ট নয়, তারপর আপনার পরীক্ষার জন্য যদি চান তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা দেখে নিতে পারেন পারফেক্ট প্রিপারেশনের জন্য আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে সেকশন 21 বলা হচ্ছে কন্ট্রাক্ট নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। কোন কন্ট্রাক্টগুলো স্পেসিফিক্যালি এনফোর্স করা যাবে না, সেটা হচ্ছে 8টি কন্ট্রাক্ট আপনি স্পেসিফিক্যালি এনফোর্স করতে পারবেন না। আপনাকে যদি এই আইনের আন্ডার যদি মামলা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 বছরের মধ্যে, লিমিটেশন অ্যাক্টের আন্ডারে 3 বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি কন্ট্রাক্ট নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। তাহলে আপনাকে আরেকটা জিনিস বলে রাখবে, সেটা হচ্ছে চুক্তি যখন দেখবেন লিমিটেশন সবসময় মনে রাখবে 3 বছর। তারপর হচ্ছে অ্যাডিকুয়েট রিলিফ, যদি আপনি পর্যাপ্ত প্রতিকার পাই গেলে অ্যাডিকুয়েট যদি আপনাকে কম্পেনসেশন দিয়ে দিতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিকার চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর হচ্ছে পার্সোনাল কোয়ালিফিকেশন রিলেটেড যদি কোনো কর্ম হয় তাহলে সেক্ষেত্রে প্রতিকার পাবে না। তারপর হচ্ছে নট ফাইন্ড রেসপন্সিবল সার্টেনিটি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিকার পাবে না। ন্যাচারালি রিভোক, তার মানে হচ্ছে প্রকৃতভাবেই এটা প্রত্যাহারযোগ্য পাবে না। তারপরে মেড বাই ট্রাস্টিজ ব্রিচ অফ দেয়ার ট্রাস্টিরা যদি ব্রিচ অফ দেয়ার ট্রাস্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে কোর্ট কন্ট্রাক্ট এনফোর্স করার জন্য বলবে না। এ কর্পোরেশন অর পাবলিক কোম্পানি স্পেশালি পারপাস এক্সপ্রেস অফ ইটস পাওয়ার, সেক্ষেত্রেও কোর্ট কি দিতে পারবে না, নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল এ লঙ্গার পিরিয়ড দ্যান 3 years, এমন কোনো চুক্তি যেটা 3 বছর ধরে ক্রমাগত 3 বছর ধরে কাজ করে যেতে হবে তাহলে সেক্ষেত্রে কোর্ট সেটা করতে দিবে না। তারপর হচ্ছে সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হয়ে গেছে, যেখানে সাবজেক্ট ম্যাটারটাই নষ্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কোর্ট চাইলে সেটা না করার ব্যাপারে কী দিবে, এনফোর্স করবে না। এইখানে শুধু আপনার এটাই বলা হচ্ছে। এরপর হলো সেকশন 22 ডিসক্রিপশন অ্যাজ টু ডিগ্রিং স্পেসিফিক পারফরমেন্স। তাহলে এই ক্ষেত্রে কোডের ডিসক্রিপশন হচ্ছে কি স্পেসিফিক পারফরমেন্সটা পারফর্ম করার জন্য বলা। তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে অনেকগুলো কথা বলা আছে, আপনি এতগুলো কথা মনে রাখার দরকার নাই, আপনাকে শুধুমাত্র পজিটিভ 2টা জিনিস মনে রাখবেন, নেগেটিভ 2টা জিনিস মনে রাখবেন। পজিটিভ 2টা জিনিসটা কি, পজিটিভ 2টা জিনিসটা হলো আপনি প্রথমে নেগেটিভটা বলি, ডিগ্রি না দিতে। ডিগ্রি কখন দিবে না, একটা হচ্ছে আনফেয়ার অ্যাডভান্টেজ যদি হয়, হার্ডশিপ যদি হয়, 2টা জিনিস নেগেটিভ, সেটা হচ্ছে কি ডিগ্রি দিবে না কখন, কোর্ট এটা ডিসক্রিপশন যখন কোর্টের তখন কোর্টই তো ডিগ্রি দিবে, তাহলে সেক্ষেত্রে কোর্ট দিবে না কখন, না হচ্ছে নেগেটিভ হচ্ছে 2টা, একটা হচ্ছে আনফেয়ার একটা হচ্ছে হার্ডশিপ। আর ডিগ্রি দিবে কখন, কখন দিবে যে আপনার 2টা ক্ষেত্রে, তাও হচ্ছে কি হ্যাজ ডান সাবস্টেন্সিয়ালি অ্যাক্টস অর সাফার্ড লসেস, যদি কি হয় সাবস্টেন্সিয়ালি সে অ্যাক্টসগুলোর কারণে, সে কর্মগুলো করার কারণে সে কি সাফার্ড লসেস, সে কি লসগুলো সাফার করতেছে, সেক্ষেত্রে ডিসক্রিপশনটা অ্যাপ্লাই করবে। তারপর হচ্ছে ফর হোম কন্ট্রাক্টস মে বি স্পেসিফিক্যালি এনফোর্স, যার কন্ট্রাক্টগুলো স্পেসিফিক্যালি কী করা যাবে, এনফোর্স করা যাবে, সেক্ষেত্রে কোর্ট এই 2টা ক্ষেত্রে কী দিবে, ডিসক্রিপশনটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে আমরা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেকশন বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে কি সেকশন 21-এ আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট টু বি স্পেসিফিক্যালি এনফোর্সেবল। তাহলে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল যদি আনরেজিস্টার্ড হয়ে থাকে বিক্রয় চুক্তি, আপনার
কী করবে না, এক্সিকিউট করবে না, সেটা স্পেসিফিক্যালি এনফোর্স করবে না যদি না কী হয়ে থাকে রাইটিং এবং আনরেজিস্টার্ড, যদি রাইটিং এবং রেজিস্টার্ড মাস্ট বি হতে হবে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফোর্সের সেটাও কার্যকর আপনার এনফোর্স করা যাবে না। তারপর আমরা শুধু চলে যাব সেকশন 23-তে, হু মে অবটেন স্পেসিফিক পারফরমেন্স। এখন এত যে কথা বললাম সেগুলো কি, এই স্পেসিফিক এনফোর্স করতে হবে, কন্ট্যাক্ট এনফোর্স করতে হবে, এগুলো করবে কারা করবে, হু মে অবটেন স্পেসিফিক পারফরমেন্স, 8জন ব্যক্তির ক্ষেত্রে, এখানে 8 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে আপনার করতে পারবে। তাহলে প্রথমটা হচ্ছে এনি পার্টি দেয়ার টু, যে কোনো ব্যক্তি, তারপর হচ্ছে কি এনি পার্টি দেয়ার টু মানে এদের মধ্যে যে কোনো ব্যক্তি, তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, তাদের রিপ্রেজেন্টেটিভ, তারপরে সেটেলমেন্ট অন ম্যারেজ, সেটেলমেন্ট অন ম্যারেজ টপিকের উপর যদি কোনো কিছু হয়ে থাকে, তারপর হচ্ছে অ্যাটিনেন দ্য রিমাইন্ডারমেন্ট, ঠিক আছে, রিমাইন্ডারমেন্ট যদি হয়ে থাকে, তারপর হচ্ছে রিভার্সনারি পজিশনের মধ্যে রিভার্সনার যদি হয়ে থাকে, তারপর হচ্ছে রিভার্সনারি রিমাইন্ডার যদি হয়ে থাকে, তারপর হচ্ছে পাবলিক কোম্পানি, তারপরে পাবলিক কোম্পানি যেটা অ্যামালগেমেটেড, যেটা একত্রিত হয়ে গেছে, তারপর হচ্ছে দ্য কোম্পানি। এই 8 শ্রেণীর ব্যক্তি আপনার স্পেসিফিক পারফরমেন্স করতে পারবে। তারপরে এরপর আমরা চলে যাব সেকশন 29-এ। সেকশন 29, তাহলে সেকশন 29-এ বলা হচ্ছে কি, বার অফ স্যুট ফর ব্রিচ আফটার ডিসমিসাল। একবার যদি কোনো একটা স্যুট যদি ডিসমিস হয়ে যায় কোনো একটা গ্রাউন্ডের উপর বেস করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আবার নতুন করে ওই একই গ্রাউন্ডের উপর আপনি আবার কী করতে পারবেন না, মামলা করতে পারবেন না। তারপর সেকশন 31-এ বলা হচ্ছে কি, হয় অ্যান ইনস্ট্রুমেন্ট মে বি রেটিফাইড। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ইনস্ট্রুমেন্ট যখন বলবে তখন সেখানে চুক্তিও আসবে এবং অন্যান্য ডকুমেন্টসও আসবে, আর যদি শুধুমাত্র কন্ট্রাক্ট বলে থাকে তখন সেখানে শুধুমাত্র চুক্তিটাই আসবে। তাহলে হয় অ্যান ইনস্ট্রুমেন্ট মে বি রেটিফাইড, যখন কি দলিল কখন সংশোধন করা যাবে, ঠিক আছে। তাহলে এখানে ফ্রড, যদি ফ্রড হয়ে থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে মিউচুয়াল মিস্টেক অফ দ্য পার্টিজ, আপনাদের দুইটা পার্টির মধ্যে যখন মিউচুয়ালি কী হবে মিস্টেক যদি হয়ে থাকে, এবং ডাজ নট ট্রুলি এক্সপ্রেস দিয়ার ইন্টেনশন, তিনটা ক্ষেত্রে আপনার ইনস্ট্রুমেন্টটা রেটিফাইড করতে হবে, ইনস্ট্রুমেন্টটা রেটিফাই করা যাবে। সেটা হচ্ছে কি ফ্রড, মিউচুয়াল কন্ট্রাক্ট অফ দ্য পার্টিজ, তারপরে ডাজ নট ট্রুলি এক্সপ্রেস দিয়ার ইন্টেনশন, ঠিক আছে। এখানে তিনটা আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে কি প্রতারণাগত যদি ভুল হয়ে থাকে, ঠিক আছে, উভয় পক্ষের ভুল যদি হয়ে থাকে, তারপরে হচ্ছে সত্যিকারের মনোভাব যদি লিপিবদ্ধ করা না হয়, আপনাকে এটা 3 বছরের মধ্যে মামলা করতে হবে। লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদ 91 ধারাতে, সেটা অনুচ্ছেদ 91-তে বলা আছে। তারপরে হচ্ছে কি, তারপর আমরা চলে যাব সোজা সেকশন 35, হোয়েন ডিসিশন মে বি অ্যাডজাস্ট, যখন চুক্তি খারিজের প্রসঙ্গে, তাহলে চুক্তি খারিজের ক্ষেত্রে আপনাকে কী বলে, যখন বিচারপূর্বক রদ করা যায়, ঠিক আছে। তাহলে কখন বিচারপূর্বক রদ করা যাবে, হয় ডিসিশন মে বি অ্যাডজাস্ট, কখন বিচারপূর্বক রদ করা যাবে। ভয়েডেবল আর টার্মিনেবল বাই দ্য প্লেন্টিফ, যদি কী হয়ে থাকে বাদী যদি নিজে কি ভয়েডেবল আর টার্মিনেট করে থাকে, তারপর হচ্ছে কন্ট্রাক্ট ইজ আনলফুল, আপনি যে কন্ট্রাক্টটা করছেন সেটাই হচ্ছে আনলফুল। সাপোজ এক্সাম্পল হচ্ছে, আপনি যদি কোনো মাইনরের সাথে যদি কন্ট্রাক্ট করে থাকেন, তাহলে প্রত্যেকটা মাইনরের সাথে যে কন্ট্রাক্টে করবেন সেই কন্ট্রাক্টটাই তো ফ্রম দ্য বিগিনিং অ্যাব ইন ইস্যু এটা ভয়েড, ঠিক আছে। তারপর হচ্ছে কি ডিফেন্ডেন্ট ইজ মোর টু দ্য ব্লেম দ্যান প্লেন্টিফ, প্লেন্টিফের থেকে যেখানে ডিফেন্ডেন্ট ইজ মোর ব্লেম টু দ্য প্লেন্টিফ, ডিফেন্ডেন্ট থেকে প্লেন্টিফকে যেখানে কি দোষারোপ বেশি করা যাবে সেক্ষেত্রে। তারপর হচ্ছে ডিফল্ট ইন পেমেন্ট অফ দ্য পারচেজ মানি, ঠিক আছে, হুইচ দ্য কোর্ট হ্যাজ অর্ডার টু পে হিম, যেটা কোর্ট তাকে পে করার জন্য বলেছিল ন্যায় বিচারের আবশ্যকতা রদ অনুযায়ী। তারপর হচ্ছে আপনার এটা তো বলেছি 1 বছরের মধ্যে মামলা করতে হবে, চুক্তিরোধে মামলাটা করতে হবে 1 বছরের মধ্যে, এবং অনুচ্ছেদ 114, অনুচ্ছেদ 114টা হচ্ছে আপনার লিমিটেশন অ্যাক্টের, ঠিক আছে। তারপর আমরা চলে যাবো সেকশন 39। সেকশন 39-এ বলা হচ্ছে কি, হোয়েন ক্যান্সেলেশন মে বি অর্ডার্ড, কখন ক্যান্সেলেশনটা অর্ডার করা যাবে। ভয়েডেবল যদি হয়, ইনজুরি সিরিয়াস ইনজুরি যদি হয়, তাহলে সেক্ষেত্রে ক্যান্সেলেশনটা কী করতে পারবে, দলিল বাতিল করতে পারবে, 3 বছরের মধ্যে করতে হবে, অনুচ্ছেদ 91। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে কি, যখন দলিলের আদেশ প্রদান করা যেতে পারে, দলিল বাতিলের আদেশ কখন করতে পারবে, যখন বাতিল বা বাতিলযোগ্য, দলিলটা যদি বাতিল এবং বাতিলযোগ্য হয়, গুরুতর ক্ষতির কারণ হয়ে থাকে, তারপরে সেই যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দলিলটা বাতিল করবে। তাহলে হচ্ছে জাল দলিল বাতিল অনুচ্ছেদ হচ্ছে 92, 3 বছরের মধ্যে করতে হবে, এটা বলা আছে 91, অনুচ্ছেদ 91, লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদ 91। তারপরে হচ্ছে বিবাদী সকল প্রকার খরচ দাবি করতে পারে,
তারপর হচ্ছে দলিল বাতিল বলছে, এখানে আর এগুলো জানার দরকার নাই। তারপর আমরা চলে যাব সেকশন 42। এইটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন, যেটা মানে কোনোভাবে আপনি বাদ দিয়ে যেতে পারবেন না। তাহলে সেটা হচ্ছে কি, সেকশন 42 হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য কোড অ্যাজ টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট। আপনাকে এখানে সবসময় মনে রাখতে হবে, এখানে দুইটি ক্ষেত্রে আপনি এখানে রিলিফ পেতে পারেন, একটা হচ্ছে স্ট্যাটাস অর রাইট, ঠিক আছে। এখন স্ট্যাটাস এবং রাইটের ক্ষেত্রে আপনি এখানে প্রতিকার চাইতে পারবেন। মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে যদি আপনি কী করতে পারেন, আদালতের কাছে দ্বারস্থ হন, তাহলে সেক্ষেত্রে কোর্ট আপনাকে সেটা দিবে। তাহলে এটা আমরা একটু শেষের দিকে চলে যাই। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 দ্বারা দুইটি বিষয় ঘোষণামূলক মোকদ্দমার আবেদন করতে পারে। একটা হচ্ছে বাদীর আইনগত পরিচয়, একটা হচ্ছে সম্পত্তির বাদীর কোনো অধিকার বিষয়ে, ঠিক আছে। এইটা কিন্তু অনেক ডিপলি পড়তে হবে আপনাদের। তারপর সেটা হচ্ছে কি, আপনি ঘোষণামূলক মোকদ্দমা ঘোষণা দেওয়ার আদালতের একটি স্বেচ্ছাধীন হবে, এটা ডিসক্রিপশন, এটা আপনি বাধ্যতামূলক করতে পারবেন না। ঘোষণামূলক মোকদ্দমে 300 টাকা কোর্ট ফি দিতে হবে, 300 টাকা কোর্ট ফি দিয়ে আপনাকে কী করতে হবে, মামলাটা করতে হবে। তাহলে সেকশন 44 অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ডিসক্রিপশনারি। তাহলে এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার নিয়োগ করবে, এটাও কোর্টের ডিসক্রিপশন, ঠিক আছে। এটা আপনার কোড অফ সিভিল প্রসিডিওরের আন্ডারে পরিচালিত হবে। দেওয়ানি কার্যবিধির আদেশ 40-এর মধ্যে যে প্রসিডিওরটা আছে সেটা অনুযায়ী হবে। তারপর হচ্ছে আমরা একেবারে সেকশন 52-তে চলে আসলাম। প্রিভেন্টিভ রিলিফ হাউ গিভেন। প্রিভেন্টিভ রিলিফ কীভাবে দেওয়া যাবে? প্রিভেন্টিভ রিলিফ দুইভাবে দেওয়া যায় এবং এটা ডিসক্রিপশন অফ দ্য কোর্ট, টেম্পোরারি অ্যান্ড পারপেচুয়াল। এখন টেম্পোরারি জিনিসটা কি? টেম্পোরারি জিনিসটা হচ্ছে স্পেসিফিক টাইম নির্ধারণ করা থাকবে আনটিল দ্য ফার্দার অর্ডার, যতক্ষণ না পর্যন্ত কোর্ট নেক্সট অর্ডারটা দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত প্রথম অর্ডারটা বহাল থাকবে। এটা হচ্ছে টেম্পোরারি অর্ডার। তারপর হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন। পারপেচুয়াল ইনজাংশন আপনার মেরিট এবং রাইটের উপর বেস করে কী দিবে, পারপেচুয়াল ইনজাংশন বা চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা দিবে, ঠিক আছে। তাহলে টেম্পোরারি আর পারপেচুয়াল ইনজাংশন তেমন কোনো বলার নেই। তারপর আপনারা একটু খেয়াল করেন, তারপর সেটা হলো টেম্পোরারি ইনজাংশনটা খুব টেম্পোরারিলি দিবে। যেটা মনে করেন সাপোজ আপনার কোনো একটা জায়গার মধ্যে আপনার ডিসপিউট অ্যারাইজ হয়েছে, সেটার মধ্যে এখন বিবাদী পক্ষ আপনার ওটা কোনোভাবে ওখানে ওই নেচারটা চেঞ্জ করে ফেলতেছে। সাপোজ ওটা নাল জমি ছিল, নাল জমির মধ্যে ওরা এখন বিল্ডিং অথবা অন্য কোনো কিছু তৈরি করতেছে, তাহলে সেক্ষেত্রে কোর্ট চাইলে ওখানে টেম্পোরারি ইনজাংশন দিতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ কোর্টের ডিসক্রিপশন। এই টেম্পোরারি ইনজাংশনের কথা বলা আছে সিপিসি অর্ডার 39 এবং রুল 1 এবং 2-এর মধ্যে যে টেম্পোরারি ইনজাংশনের কথাটা বলা আছে। তারপরে আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে সেকশন 54 পারপেচুয়াল ইনজাংশন হয় গ্রান্টেড। তার মানে হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন দিবে। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা টু প্রিভেন্ট দ্য ব্রিচ অফ অ্যান অব্লিগেশন অ্যারাইজ ফ্রম কন্ট্রাক্ট, যেটা কন্ট্রাক্ট থেকে অ্যারাইজ হয়েছে। তারপর হচ্ছে কি, হয় দ্য ডিপেন্ডেন্ট ইজ ট্রাস্টিজ অফ দ্য প্রপার্টি অফ দ্য প্লেইন্টিফ। তারপর হচ্ছে নো স্ট্যান্ডার্ড পিকুইনারি কম্পেনসেশন নট অ্যাডিকুয়েট রিলিফ যদি হয়ে থাকে। তারপর হচ্ছে পিকুইনারি কম্পেনসেশন ক্যান নট বি গট, পিকুইনারি কম্পেনসেশনটা পাচ্ছে না। তারপর হচ্ছে ইনজাংশন ইজ নেসেসারি, ওখানে ইনজাংশনটা মাস্ট বি দিতে হবে। মাল্টিপ্লিসিটি অফ জুডিশিয়াল প্রসিডিংস। তাহলে এখানে আপনারা 5টা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এই 5টা গ্রাউন্ডের মধ্যে যদি কোর্ট চাইলেও এখানে গ্রাউন্ডের মধ্যে ফললেই যে হবে এমনটা না, কোর্ট চাইতে হবে। এটা সম্পূর্ণ কোর্টের ডিসক্রিপশন। এখন কোর্ট সেটা কী করবে সেটা কোর্ট নিজেই ভালো বুঝবে। তাহলে এখানে অনেকগুলো উদাহরণ আছে, অ্যাকচুয়ালি উদাহরণগুলো এক্সপ্লেন করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আপনাদের ততক্ষণ ধৈর্য থাকবে না। আমি পরবর্তীতে চাই, আপনারা যদি চান তাহলে একটা সেকশন নিয়ে আলাদা আলাদা করে বলার চেষ্টা করবো। ম্যান্ডেটরি ইনজাংশনটা হচ্ছে বাধ্যতামূলক, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে সাপোজ মনে করেন আপনার একটা বাড়ি, ঠিক আছে, আপনার ওই বাড়ির পাশে আপনার মনে করেন আপনার তো একতলা বাড়ি, এখন আপনার পাশে আরেকজন একটা 10তলা বাড়ি ফাউন্ডেশন দিয়েছে। এখন দেখা যাচ্ছে উনি ওখানে অনেক বড় একটা বাড়ি তুলবে, ওই বাড়িটা আপনার জমির সাথে এমনভাবে লাগানো যে আপনি পরবর্তীতে আলো বাতাস পর্যন্ত না পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেক্ষেত্রে আপনি ওই ক্ষেত্রে দেখা যাবে আপনি কোর্টে চাইলে বাধ্যতামূলক একটা ইনজেকশন নিতে পারেন। তাহলে এটাও সম্পূর্ণ কোর্টের ডিসক্রিপশনারি পাওয়ার। আর তার সেক্ষেত্রে এইটা তামাদি আইনে 6 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে এবং 120 অনুচ্ছেদে এটা বলা আছে 6 বছরের মধ্যে মামলা করতে হবে যে সেটা। তারপর আমরা এখন সেকেন্ড লাস্ট ইম্পর্টেন্ট সেকশনটাতে চলে আসছি, সেটা হচ্ছে সেকশন 56 ইনজাংশন হয় রিফিউজড। যখন আপনি ইনজাংশন দিবে না, এতক্ষণ ইনজাংশন কীভাবে দিবে, কখন দিবে এগুলো বলছে। এখন কোর্ট কখন ইনজাংশন দিবে না, ইনজাংশন ক্যান নট বি গ্রান্টেড, কখন ইনজাংশন দিবে না, জুডিশিয়াল প্রসিডিংস স্টপ করার জন্য কোর্ট কখনো ইনজাংশন দিবে না। প্রিভেন্ট মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিং স্টপ করার জন্য আপনার কোর্ট কখনো
রিলিভ আপনাকে ইনজাংশন দিবে না, আপনাকে 11টা ক্ষেত্রে কোর্ট আপনাকে ইনজাংশন দিবে না। তারপর হচ্ছে কোর্ট নট সাবঅর্ডিনেট কোনো কোর্টের মামলা প্রসিডিংস পরিচালনার ক্ষেত্রে উপরের কোনো কোর্ট আপনাকে কি করতে পারবে না, ইনজাংশন দেওয়ার জন্য আপনি রিলিফ চাইতে পারবেন না, মানে ওই ইনজাংশনটা চাইতে পারবেন না। অ্যাপ্লাইং টু এনি লেজিসলেটিভ বডি, সেক্ষেত্রে আপনি কোনো লেজিসলেটিভ বডিকে আপনি রিস্ট্রিক্ট করার জন্য ইনজাংশন চাইতে পারবেন না। টু ইন্টারফেয়ার উইথ দ্য পাবলিক ডিউটিস, পাবলিক কোনো গভর্নমেন্টের কোনো ডিউটিস অথবা ফরেন গভর্নমেন্টের কোনো ডিউটিসকে আপনি স্টপ করার জন্য ইনজাংশন চাইতে পারবেন না। তারপর হচ্ছে টু অ্যাস্টে ক্রিমিনাল ম্যাটার, কোনো একটা ক্রিমিনাল ম্যাটার চলতেছে কোনো কোর্টের মধ্যে, আপনি ওই প্রসিডিংসের ক্ষেত্রে আপনি স্টপ চাইতে পারবেন না। ব্রিচ অফ এ কন্ট্রাক্ট হুইচ উড নট বি স্পেসিফিক্যালি এনফোর্স, এমন কোনো কন্ট্রাক্ট যেটা আসলে স্পেসিফিক্যালি কোনোভাবেই আপনার কী করা যাবে না, এনফোর্স করা যাবে না, আপনি সেক্ষেত্রে ইনজাংশন চাইতে পারবেন না। তারপর হচ্ছে এমন কোনো নয়সেন্স রিজনেবলি ক্লিয়ার দ্যাট ইট উইল বি এ নয়সেন্স, তাহলে সেক্ষেত্রে আপনি ইনজাংশন চাইতে পারবেন না। এ কন্ট্রাক্ট অফ ব্রিজ, এ কন্টিনিউইং ব্রিজ, এমন কোনো ব্রিজ যেটা কন্টিনিউয়ালি ব্রিজ করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ওটা চাইতে পারবেন না। ইকুয়ালি এফিকাশিয়াস রেমেডি, যেটার ইকুয়ালি এফিকাশিয়াস রেমেডি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ইনজাংশন চাইতে পারবেন না। তারপর হচ্ছে কি ডিসেন্টাইটেল হিম টু অ্যাসিস্ট্যান্স অফ দ্য কোর্ট, এই ক্ষেত্রে আপনার রিলিফ চাইতে পারেন। নো পার্সোনাল কোনো ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি ইনজাংশন চাইতে পারবেন না। তাহলে এই গেল আমাদের সেকশন 56। তারপর আমরা চলে আসলাম 56.7 ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট। এখন নেগেটিভ এগ্রিমেন্ট এটা আসলে বলতে গেলে অনেক কথা, এগুলো প্রত্যেকটা সেকশন নিয়ে 1 ঘন্টা করে আপনার আলোচনা করা যায়, কিন্তু আমি তারপর আপনাকে এগুলো সাম আপ করার চেষ্টা করব। এবং সেকশন 57টাও বলে দিচ্ছি। সেকশন 57 সাপোজ মনে করেন তামিম ইকবাল মনে করেন আপনার চিটাগং বাইকিংসের হয়ে আজকে একটা ম্যাচ খেলার কথা আছে, চুক্তি করছেন, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে উনি বলতেছে যে মানে আপনার সাথে আজকে উনি কী করবে না, আপনাদের ম্যাচ খেলতে পারবে না। ঠিক তদ্রুপ উনি ঠিক ওই সময়ই আপনি সাপোজ মনে করেন 9টায় আজকে খেলা আছে ওর আপনার টিমে। এখন উনি কী করতেছে, ওনার অসুস্থ বলে উনি আপনার এই খেলাটা খেলবে না বলে অন্য আরেকটা দল খুলনা ডায়নামাস অথবা কোনো একটা দলের মধ্যে উনি ঠিক 9টার মধ্যে আরেকটা ম্যাচ খেলার জন্য মানে খেলতে নামতেছেন, এইরকম আপনি খবর পাইছেন। তাহলে সেক্ষেত্রে আপনি কোর্টের কাছে গিয়ে একটি কী করতে পারবেন, ইনজাংশন চাইতে পারবেন যে এই ব্যক্তিকে, এই তামিম ইকবালকে আপনার ওই মানে ওই খুলনা বাইকিংসের যে খেলাটা চলতেছে ওই খেলা থেকে বিরত রাখার জন্য আপনি কী চাইতে পারবেন, আপনি ইনজাংশন চাইতে পারবেন। কিন্তু আপনি এরকম ইনজাংশন চাইতে পারবেন না যে জোর করে আপনার টিমে ওই 9টা বাজে খেলানোর ক্ষেত্রে আপনি কোনো কোডের মধ্যে বাধ্য করতে পারবেন না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে। আসলে এগুলো বলতে গেলে অনেক কথা, তাহলে আমি তারপরে আপনাদেরকে সাম আপ করার চেষ্টা করছি। কারণ আপনি যখন প্রত্যেকটা সেকশনের শুধু মূল কীগুলো ধরতে পারবেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি ওই সেকশনের আস্তে আস্তে ডেপথে যেতে আপনি আরও বুঝতে পারবেন। লর মেইন জিনিসটা হলো আপনার প্রত্যেকটা সেকশন থেকে প্রত্যেকটা কিছু মনে রাখার দরকার নেই। প্রত্যেকটা সেকশন থেকে আপনি শুধুমাত্র একটা অথবা 2টা ওয়ার্ড মনে রাখবেন। আপনি যখন একটা অথবা 2টা ওয়ার্ড যখন মনে রাখবেন, ওই ওয়ার্ডগুলো থেকে আপনি যখন ব্রেন থেকে টান দিবেন, বাদ বাকিগুলো অটোমেটিক চলে আসবে। দিস ইজ আ চেইন অফ ব্রেইন। তাহলে আপনাকে চেইন আকার আপনাকে ওগুলো সেট করতে হবে। আমি বিস্তারিত এক একটা করে আলোচনা করে আপলোড দেওয়ার চেষ্টা করবো। আপনারা ওখানে অনেকেই কমেন্ট করছেন যে প্রত্যেকটা ভিডিও খুঁজে পাচ্ছেন, আমি ওখানে প্লেলিস্ট আকারে ওগুলো দিছি, আপনারা চাইলে ওখানে খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে, ওই জন্য আপনাদের অতিরিক্ত সময় নষ্ট হওয়ার কারণে আমি অত্যন্ত দুঃখিত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।